আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বলতে গেলে নির্বাচনের ট্রেনে যে উঠেছিলাম শিডিউল ঘোষণার মাধ্যমে, বলা যায় এখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে কেন? যে আজকে হলো মনোনয়নের শেষ দিন। শুনেছি এটা নাকি দুদিন বাড়ানো হতে পারে, শেষ পর্যন্ত বাড়বে কিনা আমি জানি না। যখন আমি রেকর্ড করছি তখন পর্যন্ত বাড়ানো হয়নি, আমি জানিনি। যদি বেড়ে যায় তাহলে দুদিন টাইম বাড়তে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি আজকে শেষ দিন। যদি আজকে শেষ দিন হয় তাহলে আমরা বুঝে যাব, আজকে পরে কালকে আমরা বুঝতে পারবো যে কোন আসনে কে কে প্রার্থী হতে চাচ্ছেন, কোন দল কাকে নমিনেশন দিল এটা জানতে পারবো, কে কে স্বতন্ত্র নির্বাচন করছে এটাও জানতে পারবো, কে কে বিদ্রোহী হিসেবে মানে দলের মনোনয়ন না পেরে, দল ত্যাগ না করে দলের মনোনয়নের বিরুদ্ধে আপত্তি অথবা বিদ্রোহ করে আবার ক্যান্ডিডেট হচ্ছেন, সেটাও আমরা জানতে পারবো। আমাদের দেশে এই ধরনের প্রবণতা আছে। দল এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে অন্য একজন ব্যক্তি মনে করছেন তাকে দিলে ভালো হতো, এবং উনি যদি দলের মনোনয়ন না পেয়েও দাঁড়ান তবুও উনি পাশ করতে পারেন, এরকম আত্মবিশ্বাস তারা আছে, তারা তখন সেভাবে দাঁড়িয়ে যান। সেটা আমরা কালকে নাগাদ মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত যতটুকু নমুনা আমরা দেখছি, তারপর আবার আছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আছে একটা, সেই প্রত্যাহারের সময়ের পর আমরা তো চূড়ান্ত জানবো, এবং তারপর থেকে তো প্রতীক বরাদ্দ হয়ে যাবে, তারপর সবাই প্রচারণায় নেমে যাবে। তো আমি সেভাবে বলি যে নির্বাচনের ট্রেনটা এখন চলতে শুরু করেছে। নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি 12 তারিখে। সেই হিসাবে খুব যে বেশি দিন আছে তা বলা যাবে না, 1.5 মাসের মতো টাইম এখন আছে আমাদের সামনে। পুরো জানুয়ারি মাস আর ওই মাসে 10 দিন ধরেন প্রচারণা, 12 দিন। এখন পর্যন্ত আমরা কি চেহারা দেখলাম, আমি কতগুলি বিষয় নিয়ে একটু কথা বলি। কিছু কিছু নাটক দেখলাম আমরা। আমি প্রথমেই যেটা বলবো যে একটা প্রসঙ্গ, যে জিএম কাদের, জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান, জিএম কাদের একটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন নাকি তাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। অন্য দলগুলো যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, নির্বাচন কমিশনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, তা নাকি ওনার দল পাচ্ছে না, এবং উনি এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করেছেন। আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য এটা একটা গুরুতর অভিযোগ তাদের ব্যাপারে। তাদের এটা বুঝতে হবে, জাতীয় পার্টি একটা বৈধ রাজনৈতিক দল। তাদের কোন কর্মকাণ্ড কি আছে না আছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক কি ছিল না ছিল, এগুলোকে সরকার বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক কোনো তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি। যেহেতু দেয়নি, অতএব অন্য 10টা দল যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা, জাতীয় পার্টিরও তার সমান সুযোগ পাওয়ার কথা। যদি জাতীয় পার্টির অভিযোগ ঠিক হয় তাহলে আমি এই নির্বাচন কমিশনকে একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বলবো। নির্বাচন কমিশনে যারা এখানে আছেন তারা সবাই অবশ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন জায়গায় ছিলেন, তাদের প্রতি অতটা শ্রদ্ধা আমি মাঝে মাঝে রাখতে পারি না, কিন্তু তারপরেও আমি বলবো আপনারা তো আইন কানুনটা বুঝেন, আইন মেনে চলেন। আপনি পারেন না যে জাতীয় পার্টির একজন লোককে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কি করেন না, অথবা কোনো একটা পাবলিক পারসেপশন আছে বলে আপনি মনে করছেন, অতএব তাদের সঙ্গে আপনি একটু মন্দ আচরণ করবেন, একটু বিমাতা সুলভ আচরণ করবেন। এটা আপনার শপথের মধ্যে পড়ে না। এটা যদি আপনি করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। দেখবেন একটা কথা আমি বলি, আগেও বলেছি, যে এই দিন শেষ দিন নয়, আগামীতে আরো দিন আসবে। আপনার এই পদ চিরস্থায়ী পদ নয়, একসময় আপনাকে এই পদ থেকে চলে যেতে হবে। একবার চিন্তা করেন, আপনি যদি বদনাম নিয়ে এখান থেকে যান তাহলে আগামীতে লোকে আপনাকে কিভাবে আপনার নাম উচ্চারণ করবে, আপনার সন্তান, আপনার পরিবার পরিজনের সামনে আপনাকে কিভাবে লোকে সম্বোধন করবে, একবার মাথায় রাখুন। আমি এটা আগের নির্বাচন কমিশনারদেরকে বলেছিলাম অনেকবার, আমার সঙ্গে পার্সোনালি দেখা হওয়ার পর বলেছিলাম, তারা হেসেছিলেন, কিন্তু এখন নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারছেন। ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় ভাই। দায়িত্ব নিলে দায়িত্ব হিসেবে নিতে হয়, ওটা দায়িত্বই, এটা মনে রাখবেন। আর আপনারা খুবই সেন্সিটিভ একটা জায়গায় আছেন, যে সে আলোচনা আরেকটু পরে আমি আপনাদের সম্পর্কে আরেকটু বলবো। তবে জাতীয় পার্টির কাছ থেকে এই ধরনের অভিযোগ শুনতে আমার আসলে ভালো লাগেনি। আমরা দেখলাম খুব আলোচিত 2-1 জন প্রার্থীর কথা আমি বলি, যে আমাদের
মানে উপদেষ্টা ছিলেন যারা নাকি শেষ মুহূর্তে পদত্যাগ করেছিলেন, মিস্টার মাহফুজ আলম এবং মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনারা দুজন নির্বাচন করছেন বলে আপাতত মনে হচ্ছে এই কারণে দুজনেই কিন্তু তাদের মনোনয়নপত্র তুলেছেন, মানে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং তারা জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আসিফ মাহমুদ জমা দিয়েছেন ঢাকা 10 আসনে এবং মাহফুজ আলম জমা দিয়েছেন লক্ষ্মীপুর 1 আসনে। তো এই দুজন তারা নির্বাচনে থাকছেন বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। পরবর্তীতে আবার প্রত্যাহারের সময়ের আগে হয়তো অনেক কিছু হতে পারে, তারা প্রত্যাহারও করতে পারেন অথবা কোনো কোনো দলের মধ্যেও তারা অন্তর্ভুক্ত হতে পারেন। আমরা দেখলাম আরেকজন আলোচিত হিরো আলম, উনি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করছেন এবং ওনার নামটা উল্লেখ করলাম দুটো কারণে। মানে এই ভদ্রলোক এর আগেও একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন এবং অনেক সময় আলোচনায় এসেছেন, জাতীয় পর্যায়ে এসেছেন, আন্তর্জাতিক পর্যায়ে এসেছেন। এবার উনি নির্বাচনে দাঁড়িয়েই উনি গানম্যান চেয়েছেন। এই চাওয়াটা কিন্তু অন্যায় নিয়মের মধ্যেই পড়ে, কারণ গভর্নমেন্টই বলেছে প্রার্থীরা চাইলে গানম্যান পাবেন, তো সেখানে তারাও গানম্যান পাবেন হয়তো, বা আমি জানি না কি হবে আলটিমেটলি। আবার অনেকে হয়তো বলবেন যে আমি মাহফুজ আলমের কথা বললাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বললাম, তার সঙ্গে আবার হিরো আলমকে বললাম কেন, এটার মধ্যে কোনো অন্য কেউ কাউকে, হ্যাঁ এটা হতে পারে। সেই বই ধরেন তাহলে হয়তো হিরো আলম একটু মাইন্ড করতে পারেন, হিরো আলম বলতে পারেন আমি তো একাধিকবার নির্বাচন করেছি, ওনারা তো একবারও করেন নাই, তো ওনার নাম আমাদের সঙ্গে কেন জুড়ে দিলেন, জানি না। যাই হোক, আমি এইভাবে বলতে পছন্দ করেছি, আমি তাই বলেছি। আপনারা জানেন এর মধ্যে এনসিপির যে ভূমিকাটা, এনসিপি হঠাৎ করে যে জামাতের সঙ্গে বলবো না আমি, জামাতের যে জোট আছে সেই জোটে যে তারা ঢুকে পড়েছেন, 30টা আসন পাবেন বলে এরকম শুনেছি। তাতে এনসিপিরই অনেক সিনিয়র লিডার তারা এখানে ওদের সঙ্গে মনোমালিন্য হয়েছে, তারা মন খারাপ করেছেন, কেউ বিরোধিতা করেছেন, কেউ দল ছেড়েছেন। এদের মধ্যে একজন যিনি দল ছাড়ার পরও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর তাসনিম জারা। উনি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করছেন এবং উনি স্বতন্ত্র করবেন। গত 2 দিন ধরে ওনার পক্ষের লোকদেরকে উনি সিগনেচার করেছেন 1% ভোটারের। এটা নিয়ে একটা দেখলাম যে সংকট তৈরি হয়েছে। সংকটটা এখানে উনি নিজে একটু বিপদগ্রস্ত মতো পড়ে গেছেন। এই কারণে পড়ে গেছেন যে উনি সকলের ভোটার লিস্টে যারা তার পক্ষে সিগনেচার করেছে, নিয়মটা হলো তাদের সবারই ভোটার লিস্টে তার ভোটার নাম্বারটা ওখানে দিতে হয়। কিন্তু আনফর্চুনেটলি এই নাম্বারটা পাওয়ার যে পদ্ধতিটা, নির্বাচন কমিশনের কাছ থেকে যে SMS করে অথবা স্ক্যান করে যে পাওয়ার যে নিয়মটা, সেই নিয়মটা ওনারা সংগ্রহ করতে পাচ্ছেন না এই কারণে যে ইলেকশন কমিশনের সার্ভার নাকি ডাউন হয়ে গেছে। তো এখন কোশ্চেনটা হলো, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি এই 1% নিয়মটা হলো একটা ভয়ঙ্কর পচা নিয়ম। এটা মানে কোনো সভ্য দেশে এরকম নিয়ম থাকতে পারে না। এই নিয়মটা করেছিলেন